রাত তখন গভীর। ফারহা হাতের রান্না বান্না শেষ করে অনেকক্ষণ ড্রয়িং রুমে বসেছিল। আজকাল আর আহানের আশেপাশে যায় না, শাড়িও পরে না সেদিন থেকে। আহানও বিষয়টা খেয়াল করেছিল, ফারহা কেমন যেন হয়ে যাচ্ছে, রংহীন ফ্যাকাশে যা থেকেও যেন শুধু অস্তিত্বহীন। আহান অনেক রাত করে বাসায় ফিরে। এই নিয়ে ফারহা কখনো কিছু বলেনি, তার বলারই বা কি দরকার। সে আছে আর কয়দিনই সংসারে, এসব ভালোবাসাহীন সংসার না আছে সুখ, না আছে শান্তি, বেরঙিন এক জীবনের মূল্যও বা কি। তাদের সম্পর্ক মাঝি বিহীন নৌকার মতো, যার কোনো ঠিকানা নেই। ফারহার অনেক ঘুম পেয়েছে, তাই উঠে খাবারের প্লেটে নিয়ে উপরে চলে যায়। টেবিলের উপর খাবারগুলো রেখে টেবিলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। আহান বাসায় ফিরলে কয়েকবার কলিং বেল বাজায়। কারো সাড়া না পেলে পকেট থেকে ডুপ্লিকেট চাবি বের করে দরজা খুলে। পুরো বাসা নীরব। আজ অনিমা ও ইকবাল হোসেনের আসার কথা থাকলেও আসতে পারেনি। আহান সোজা নিজের রুমে গেল। দেখতে পায় ফারহা ঘুমিয়ে। আহান এক পলক দেখলো ফারহাকে, তারপর ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ফারহার মাথায় হাত রাখে। হঠাৎ করে কারোর হাতের স্পর্শ পেয়েই ফারহার কাঁচা ঘুম ভেঙে যায়। দেখতে পায় আহান দাঁড়িয়ে। কোনো কিছু না বলে উঠে দাঁড়ায় সে। ফারহার এড়িয়ে যাওয়া হয়তো আহানের পছন্দ হলো না। আহান এসে ফারহাকে চেপে ধরে। ফারহা আহানকে দেখে একটু ধাক্কা মেরে সরিয়ে দেয়। ফারহার মুখটায় বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। আহান সময় নষ্ট করলো না। ইদানিং ফারহার দূরে দূরে থাকা আহানের সহ্য হচ্ছিল না। সে একটু ফারহার সাথে অভিমান করেছে, তাই বলে এত দূরত্ব মানতে পারবে না। আহানের নিজের ভিতরটা কেমন জানি লাগছে। সে ফারহাকে কিছু না বলেই কোলে তুলে নেয়। নিজেকে শূন্য আবিষ্কার করে ফারহা চেঁচিয়ে ওঠে, ও কি করছেন? নামান আমায়, পাগল হয়ে গেলেন? নামান বলছে। আহান কিছু বলল না। বিছানায় বসে ফারহাকে নিজের কোলে বসায়। ফারহা সরে যেতে চাইলে আহান ধমকে বলে, সরছো কেন? ফারহার একটু রাগ হলো। রাত দুপুরে ভূতে ধরলো নাকি? আহান একটু ঘনিষ্ঠ হয়ে ফারহার কানের কাছে নেশালো কণ্ঠে বলল, ফারহা। আহানের এমন ডাকে ফারহার সর্বশরীর কেঁপে ওঠে। আহান দু হাতে ফারহার জামার ভিতর হাত ঢুকিয়ে ফারহার কোমর চেপে ধরে। ফারহা যেন আরো ভয় পেয়ে যায়। কি হচ্ছে তার সাথে? ফারহা কাঁপছে, প্রচুর কাঁপছে। ঠোঁট দুটো কাঁপছে তিত্তির করে, যা আহানকে আরো আকৃষ্ট করে ফেলেছে। আহান ফারহার ঠোঁট জোড়া নিজের দখলই করে নেয়। ফারহা ছোটাছুটি করতে চাইলে আহানের শক্তির সাথে পারল না। 3 মিনিট পর ছেড়ে দিতেই ফারহা উঠে আহানের কাছ থেকে দূরে সরে যায়। বুকে হাত দিয়ে লম্বা দম নেয়। আহান এসে পেছন থেকে ফারহাকে জড়িয়ে ধরে বলল, ফারহা। ফারহা আমার জান, আমি খুব সরি। এই দ্রুত আমি মানতে পারছি না। আমি তোমার উপর রেগে নেই পাখি। তোমার এই দূরে থাকা সহ্য হচ্ছে না আমার। আহান ফারহাকে নিজের দিকে ঘুরায়, তারপর বলে, তাকাও আমার দিকে। ফারহা তাকালো আহানের দিকে, চোখে পানি চিকচিক করছে যেন। আহান তা দেখে বলল, কাঁদছো কেন? এবার ফারহা ফুপিয়ে ওঠে। আহানের বুকে মুখ লুকিয়ে বলে, আপনি একটা খারাপ লোক, আমায় ভালোবাসেন না। আমি কি ইচ্ছে করে করেছিলাম? আমার সিচুয়েশন বুঝতে চাননি আপনি। আমার লাগবে না কারোর ভালোবাসা। এই বলে ফারহা অঝরে কাঁদতে থাকে। আহান বলল, তাই আমার খারাপ মানুষ? তাহলে একটু খারাপ কিছু করলে ক্ষতি হবে কি? মানে? আহান ফারহার কানে কানে বলল, আই নিউ ইউ ফারহা, প্লিজ। আমি। আহানের কথায় ফারহার কান ঝালাপালা হয়ে যায় যেন। আহানকে আর বলতে দিল না লজ্জায়। তৎক্ষণাৎ মুখ লুকায় আহানের বুকে। কি দিচ্ছ, সম্মতি? ফারহা আহানকে শক্ত করে জড়িয়ে নেয়। আহান বুঝলো হয়তো। 1 সেকেন্ড দেরি করলো না আর। পাজা কোলে তুলে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। ফারহা যেন সেটিয়ে যায়। বিছানায় শুয়ে দিয়ে আহান ফারহার উপর ঝুঁকে পড়ে। দুদিকে 2 হাত দিয়ে বলে, জানেন আই লাভ ইউ। ফারহা কি বলবে, চোখ মুখ খিচে রয়েছে। আহান তা দেখে একটু হাসলো। পুরো ঘর অন্ধকার। দুজন প্রেম পিপাসু নরনারী। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুজনে একত্রে। প্রেমময় উন্মাদনায় দুজনের গভীর নিঃশ্বাস আশ্রে পড়ছে। আহান ডুবল ফারহার মাঝে। ভালোবাসাময় একটি রাত। ঘন কালো অন্ধকার তাদের ভালোবাসা সাক্ষী। সময় বহমান। দিন পেরিয়ে রাত, আবার রাত পেরিয়ে দিন। এটাই প্রকৃতির নিয়ম। আর এই সময়ের সাথে সাথে অনেক কিছুরই পরিবর্তন ঘটে। দেখতে দেখতে ঈশার এইচএসসি এক্সাম শুরু হয়ে গিয়েছে। আজ তার প্রথম এক্সাম। ঈশা সেই ফজরে উঠেই বই নিয়ে বসেছে। এত পড়ছে তবুও যেন মনে হচ্ছে সে সবকিছু হারিয়ে ফেলছে। নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখতে পারছে না যেন। খুবই অস্থির লাগছে। তার আয়াত আপুকে এই সময় বড্ড প্রয়োজন। আপু এই সময় পাশে থাকলে তাকে সাপোর্ট দিত।
কিন্তু তার এই খারুস মার্কা ভাইয়ের জন্য আপু দূরে। মাঝে মাঝে ঈশার প্রচুর রাগ হয় ভাইয়ের উপর, তবে তার ভাই তাকে অনেক ভালোবাসে বিধায় কিছু বলতে পারে না। সময় তখন প্রায় 8টা। ঈশা ফোন বের করে আয়াতের নাম্বারে কল লাগায়। 2-3 বার রিং হয় কিন্তু কল তুলছে না। ঈশা আবার কল দেয়। এবার আয়াত কল তুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল। হ্যালো। আয়াতের ঘুম জড়ানো কণ্ঠ শুনে ঈশা বলল, আপু তুমি এখনো ঘুমাচ্ছ? আজ যে তোমার এক্সাম, ভুলে গেছো? আয়াত নিজের জিভ কাটল, লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো। তারপর আবেগীভাবে বলল, আমার একমাত্র বোনের পরীক্ষা আজ, আমি ভুলে যেতে পারি? এখন বল, প্রিপারেশন কেমন? ঈশা মুখ ছোট করে বলল, আমি সব ভুলে যাচ্ছি আপু, যা পড়েছি মনে হচ্ছে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আয়াত ঈশার কথা শুনে বলল, তুই কিছু নিয়ে অতিরিক্ত চিন্তিত ঈশা? ঈশা নির্লিপ্ত কণ্ঠে বলল, না। তাহলে এমন হওয়ার কারণ কি? আমি নিজেও জানি না আপু। রিল্যাক্স, মাথা ঠান্ডা কর, ঠান্ডা মাথায় এক্সাম দিবি। আপু তুমি আসবে? আয়াত এখন কি বলবে, কিভাবে এখন যাবে? অনেক দূরের পথ যে। এর আগে মায়ের বিষয়ে জানার জন্য সাহস জুগিয়ে গিয়েছিল, তখন ভিতরের এক আত্মিক শক্তি কাজ করেছিল। তাছাড়াও অনেক সময়ও লাগবে। আয়াত আমতা আমতা করতে লাগলো, তাই ঈশা বলল, তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও আপু, ভাইয়া তোমাকে আনতে গেছে। বলে ঈশা ফোনটা কেটে দিল। ঈশার কথায় আয়াত হতভম্ব। ভাই আসছে মানে? অনুভব ভাই আসছে, এই জন্য সকাল সকাল ঈশার ফোন। আয়াত এখনো বিছানায় বসে ফোনের দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, দুই ভাই বোন এক নৌকার মাঝি। আয়াতের ভাবনার মাঝেই তার ফোন বেজে ওঠে। আয়াত ফোনের দিকে তাকিয়ে দেখে কাঙ্ক্ষিত নাম্বার থেকে ফোন এসেছে। আয়াত রিসিভ করে এক গম্ভীর কণ্ঠ শুনতে পেল, 5 মিনিটে নিচে আয়। অনুভবের কথা শুনে আয়াত নিজের দিকে তাকায়। তারপর মনে মনে বলল, পাগল নাকি, 5 মিনিটে কিভাবে যাবে? ফ্রেশ হবে কখন, রেডি হবে কখন? আয়াত কিছু বলবে তার আগেই অনুভব কাটকাট গলায় বলল, 5 মিনিটের 1 মিনিট বেশি হলে আমি চলে যাব, মাইন্ড ইট। বলে কল কেটে দেয়। আয়াতের গোল গোল চোখে ফোনের দিকে তাকায়। এরা ভাই বোন পেয়েছেটা কি? মানে 5 মিনিটে কি রেডি হওয়া যায়? আয়াত বিছানা ছেড়ে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে নিল। একটা গোল্ডেন কালারের পাথরের কাজ করা জামা পরে নিল। তাড়াতাড়ি করে পার্স হাতে নিয়ে রুম থেকে বের হতেই দেখতে পায় আয়াতের মামা মামি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। আয়াত এগিয়ে এলেই আয়াতের মামা নিজামুদ্দিন বলল, আয়াত মা, কোথায় যাবি? জি মামা, এশার আজ এক্সাম আছে, ওখানে যাব। সে তো অনেক দূর পথ, তুই একা কিভাবে এত দূর যাবি? আমি রেখে আসি। আয়াত এদিক সেদিক তাকাচ্ছে। সে কি করে বলবে এখন যে বাইরে অনুভব ভাই আছে? নিজামুদ্দিন আবার বললেন, কিছু ভাবছিস আয়াত? আয়াত কিছু বলবে তার আগেই রেখা বাইরে থেকে এসে বলল, আপু, বাইরে এক ভাইয়া দাঁড়িয়ে আছে, তোমায় যেতে বলেছে। ছোট বোনের কথায় সেখানেই আয়াতের লজ্জায় মরিমরি অবস্থা। আল্লাহ, মাটি ফাঁক করে দাও, কি একটা লজ্জাজনক বিষয় মামা মামির সামনে। আয়াত গরম চোখে তাকালো রেখার দিকে। রেখার কথা শুনে ইয়াসমিন বেগম বললেন, কে এসেছে বাইরে? আয়াত তোতলাতে তোতলাতে বলল, অনুভব ভাই। আয়াতের কথা শুনে নিজামুদ্দিন চোখে চশমারে ঠিক করে নড়ে চড়ে বসলেন। ইয়াসমিন বেগম বললেন, ছেলেটা এসেছে, বলবি না বাইরে দাঁড়িয়ে আছে? আর তুই কি বোকা নাকি, ভিতরে আসতে বলবি না? আয়াত মাথা নিচু করে আছে, তারপর আস্তে করে বলল, আমি বরং যাই মামা, লেট হয়ে যাচ্ছে। সে কি, তুই খাবি না? সকালে তো খাসনি। তাদের কথার মাঝেই আয়াতের ফোন বেজে ওঠে। আয়াত ফোনের দিকে তাকিয়ে বলল, মামি লেট হয়ে যাচ্ছে, আমি বাইরে খেয়ে নিব। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা মামা। তারপর আয়াত বাসা থেকে বের হয়। আয়াত বাইরে এসে দেখে অনুভব বাইকের উপর বসে আছে, মাথায় হেলমেট পরা। আয়াত তো শেষ, এই কোন অনুভবকে দেখছে সে? আজ যেন একটু অন্যরকম লাগছে। আয়াত কাছে আসতেই অনুভব মাথার হেলমেট খুলে বলল, 10 মিনিট লেট। আমাকে কি তোর বডিগার্ড মনে হয়? অনুভবের কথা আয়াত বুঝতে না পেরে বলল, মানে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, তোর মামার বাসায় তো যেতে বলবি না? আয়াত যেন আকাশ থেকে পড়ল, বলে কি এই লোক? ফ্যাল ফ্যাল চোখে তাকায়, তারপর হুট করে বলল, সরি। অনুভব আয়াতকে একটু ভালো করে দেখলো। আয়াত যে তাড়াতাড়ি রেডি হয়েছে তা দেখেই বুঝে যাচ্ছে। মাথার চুলগুলো ঠিক মতো আঁচড়াতে পারেনি। অনুভব ফিচেলে হাসলো, আয়াতের চোখে তা এড়ালো না। বিড়বিড় করে বলল, এই লোক আবার হাসতেও পারে? উঠে বস। আয়াত অনুভবের এহেন কথা শুনে বলল। অনুভব একটু বিরক্তি
অস্বস্তির চাহনি দিয়ে বলল, ইয়ার উঠে বস। আয়াত বলে বাইকে উঠে বসে, একটু স্পেস রেখে বসে, তারপর বাইকের সাইডে ধরে রাখে। আয়াতের বসার ভঙ্গি দেখে অনুভব খানিকটা বিরক্ত হয়ে বলল, ভালো করে ধরে বসো। আয়াত হালকা হেসে উত্তর দিল, কি? জি আমি ঠিক আছি। আচ্ছা। এই বলে অনুভব হেলমেট মাথায় পরল। ঠোঁটের কোণে এক চিলতা হাসি হেলে গেল। তারপর বাইক স্টার্ট দিয়ে হঠাৎ করে গতি বাড়িয়ে দিল। আয়াতের বুক ধক করে উঠল। মনে হলো কলিজাটা যেন শুকিয়ে যাচ্ছে। ভয়ে কাপা কণ্ঠে বলল, কি করছেন? আস্তে চালান, এত জোরে কেউ বাইক চালায়? আমি চালাই, সমস্যা তোর, আমার নয়। কণ্ঠটা ঠান্ডা, তবে তাতে একটা রুক্ষ স্পর্শ ছিল। এই বলে অনুভব আবার ড্রাইভিং এ মন দিল, কিন্তু আয়াত টের পেল ঠিকভাবে বসে থাকতে পারছে না। শরীরে যেন হালকা শিরশির করছে। ভয় ও অস্বস্তির মিশ্র অনুভূতি। অনুভবকে ধরতে গিয়েও হাত বাড়াতে পারল না, সংকোচে দ্বিধায়। রাস্তার এক সাইডে একটু ভাঙা। অনুভবের স্পিডে বাইক চালানোর দরুন বাইকের চাকা সেখানে পড়ে গিয়ে তীব্র ঝাঁকুনি লাগে। আয়াত ভয় পেয়ে সাথে সাথে অনুভবের পেট জড়িয়ে নেয়। আয়াতের এমন কাজে অনুভব প্রথমে চমকায়, পরক্ষণেই চোখে এক ধরনের হাসি দেখা দিল। বিড়বিড় করে আওড়ালো, লাভ বার্ড। শেখ ম্যানশনে সবার খাওয়া দাওয়া শেষ। ইব্রাহিম শেখ ডাইনিং টেবিলে বসে একে একে সবাইকে চোখ বুলিয়ে দেখলেন, কিন্তু তিনি অনুভবকে দেখতে না পেয়ে কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলেন, অনুভব কই? ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে ঈশা বলল, ভাইয়া তো অনেক সকালেই বেরিয়ে গেছে আয়াত আপুকে আনতে। ঈশার মুখ থেকে কথাটা শুনে ইব্রাহিম শেখ ও অহমিকা শেখ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলেন। এটা যেন পৃথিবীর সপ্তম আশ্চর্যের মতোই অবিশ্বাস্য। অনুভব আয়াতকে আনতে গেছে। ঈশা নিচে একেবারে রেডি হয়ে নিচে এসেছে। অহমিকা শেখকে দেখে বললেন, আপুকে সেন্টারে আসবে? আম্মু, আমার এক্সাম দেওয়ার সময় হয়ে গেছে, আমার জন্য দোয়া করিও। অহমিকা শেখ মেয়ের কপালে চুমু দিয়ে বলল, ভালোভাবে পরীক্ষা দিও কেমন? আচ্ছা আম্মু। তারপরে ইব্রাহিম শেখ ঈশা নিয়ে বেরিয়ে পড়ে। 30 মিনিট পর ইব্রাহিম শেখ ঈশাকে নামিয়ে দিয়ে যায়। অফিসে কিছু জরুরি কাজ আছে। রুবায়েত রুহানিকে নিয়ে এসেছে। রুহানি ঈশাকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। ঈশা হাসি মুখে বলে, কেমন আসিস? একা এসেছিস? না ভাইয়া আর তিথি, আপু এসেছে। ঈশা সামনে তাকিয়ে দেখলো রুবায়েত দাঁত কেলিয়ে ঈশার দিকে তাকিয়ে, সাথে রয়েছে তিথি। ঈশা মলিন হেসে তাদের দিক থেকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। কিছুক্ষণের ভিতরে অনুভব ও আয়াত আসে। ঈশা আয়াতকে দেখে তাদের কাছে যায়। আয়াতকে দেখে বলল, আপু এসেছো? রুহানি এসেও বলল, আমার বোনদের এক্সাম, আমি আসবো না? আয়াত তাদের কথায় হাসি দিয়ে বলল। ঈশা বলল, মামার বাড়ির ছেলে যেদিন নিজের বাড়ি আসবে সেদিন বুঝবো আমাদের কেমন ভালোবাসো। ঈশার কথায় আয়াত আর চোখে একবার অনুভবের দিকে তাকায়। অনুভবের রুবায়েতের সাথে দাঁড়িয়ে আছে। এরই মাঝে পরীক্ষার সময় হয়ে গেছে। ঈশা রুহানি ভিতরে চলে যায়। রুবায়েত ঈশার দিকে তাকায়, তাকে একটা কথাও বলল না। মেয়েটার মুখটাও মলিন। রুবায়েত কিছু ভাবলো, তারপর তিথিকে পাশে পাঠিয়ে দেয়। সকালে আয়াত কিছু খেয়ে আসেনি দেখে অনুভব আয়াত ও রুবায়েতকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। খাবার অর্ডার দিয়ে অনুভব চুপচাপ ফোনে ঘাঁটতে থাকে। রুবায়েত আয়াতকে বলল, কেমন আছিস আয়াত? আয়াত মাথা তুলে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন রুবায়েত ভাইয়া? রুবায়েত হাসি মুখে বলল, আমি সিঙ্গেল মানুষ, সব সময় ভালো থাকি। তবে মাঝে মাঝে কেউ একজন ভালো থাকতে দেয় না। এরই মাঝে খাবার আসে। অনুভব খাবার নিয়ে নিজ মনে খেতে থাকে। আয়াত রুবায়েতের কথা শুনে যেন অবাক হয়, তাই অবাক হওয়ার ভঙ্গিতে বলল, আপনার গার্লফ্রেন্ড আছে ভাইয়া? নেই, তবে একজন পছন্দের মানুষ আছে। তাদের কথার মাঝে অনুভব মাথা তুলে তাকিয়ে ধমকে বলে, খাওয়ার সময় এত কিসের কথা? হ্যাঁ, চুপচাপ খাওয়া যায় না? আয়াত যেন থতমত খেয়ে যায়। বাইরে এসেও ধমকাধমকি করে। হিটলার লোক কোথাকার। খাওয়া দাওয়া শেষ করে রুবায়েত একটু বাইরে চলে যায়। একটা জরুরি কল আসায় অনুভব আয়াতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এতে যেন আয়াতের অস্বস্তি হচ্ছে। মাথা নিচু করে হাত কসলাতে লাগলো। অনুভব তা দেখে বলল, আমি তাকালেই অস্বস্তি শুরু হয়, আর অন্যের সাথে হেসে হেসে কথা বলিস, তখন অস্বস্তি হয় না? আয়াত তাকায় অনুভবের দিকে। এভাবে তাকিয়ে লাভ নেই, সত্যি বললাম তো। এই বলে অনুভব সেখান থেকে উঠে দাঁড়ায়। বিল দিয়ে বের হয়ে যায়। আয়াত পিছন পিছন বের হয়ে যায়। দুপুর 1টা।
পরীক্ষার ঘন্টা শেষ হয়েছে মাত্র। কলেজ গেটের সামনে ভিড় জমেছে, অভিভাবক, শিক্ষক, সহপাঠী সবাই অপেক্ষায়। চারপাশে যেন একরকম কোলাহল, কিন্তু সেই কোলাহলের মাঝে অনুভবের চোখ খুঁজে ফিরছে আয়াতের মাঝে। হঠাৎ অনুভব পিছনে তাকায়। আয়াত বসে আছে এক কোণে, শান্ত নিশ্চুপ। এক অদ্ভুত তাড়নায় সে এগিয়ে যায় আয়াতের দিকে। সামনে গিয়ে কোনো ভূমিকা না করে আয়াতের হাত ধরে বলে, চল আমার সঙ্গে। আয়াত যেন বিস্ময়ে জমে যায়। এই ভিড়ের মধ্যে এত মানুষের সামনে খানিক লজ্জা, খানিক অবাক হয়ে ধীরে বলে, হাত ছেড়ে দিন, মানুষ দেখছে। অনুভব আয়াতের চোখে চোখ রাখে। চোখে এক অদ্ভুত দৃঢ়তা, এক চেনা নিশ্চয়তা। সে শান্ত স্বরে বলে, মানুষের দিকে তোর নজর দিতে হবে না। এই বলে সে আয়াতকে নিয়ে একটু সরে দাঁড়ায় ভিড় থেকে দূরে এক পাশে। পরক্ষণেই পরীক্ষার্থীরা একে একে বেরিয়ে আসতে শুরু করে। তাদের ভেতর দিয়ে রুহানি আর ঈশা এগিয়ে আসে। আয়াত দুজনকে বলে, এক্সাম কেমন হলো তোদের? ভালো হয়েছে আপু। তপ্ত রোদ আর গরমে চারদিকে অতিষ্ঠ যখন, অনুভব রুবায়েতকে বলল ঈশা ও রুহানিকে নিয়ে চলে যেতে। সে আয়াতকে নিয়ে তার মামা বাসায় রেখে আসবে। আয়াত চলে যাবে শুনে ঈশা বলল, তুমি কবে শেখ মেনশনে ফিরে আসবে আপু? আসবো তাড়াতাড়ি। আয়াতের ছোট জবাব। রুবায়েত ঈশা ও রুহানিকে নিয়ে রওনা দেয়। অনুভব আয়াতকে দেখে বলল, তোকে রেখে আসি। আয়াত বলে বাইকে উঠে বসে। এবার সে আর কোনো রকম দ্বিধা করল না। অনুভবের কাঁধে হাত রেখেছে। দুজনের আর মাঝে আর কোনো কথাও হয়নি। 2 ঘন্টার কাছাকাছি সময়ে অনুভব আয়াতকে তার মামার বাসার সামনে নামিয়ে দিয়ে যায়। আয়াত বাইক থেকে নেমে এগিয়ে যায়। অনুভব তা দেখে বলল, আয়াত। আয়াত ডাক শুনে পিছন ফিরে তাকায়। অনুভব এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, তুই যত দূরে থাকিস না কেন, এই অনুভবের দৃষ্টি তোর মাঝে আবদ্ধ। সময় যেন এক দ্রুতগামী রেলগাড়ি, চোখের পলকে ছুটে চলে যায় অজানার দিকে। আর এই সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের জীবনের অনেক কিছুই হারিয়ে যায়, কখনো সচেতনভাবে, কখনো বা অজান্তেই। জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা প্রাপ্তি আর অপ্রাপ্তির দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। সব চাওয়া যে পূরণ হয় না, এটাই বাস্তবতা। তবুও জীবনের কিছু গল্প যেন একটু আলাদা। আয়াত আর অনুভবের সম্পর্ক অনেক দূর এগিয়েছে। এক সময় যাদের মধ্যে ছিল সম্পর্কের টান পোড়া, আহান ও ফারহার জীবনে ভালোবাসাময়। এখন তারা গড়েছে এক মিষ্টি ঘরোয়া ভালোবাসায় মোড়া সংসার। তাদের জীবনে এসেছে পূর্ণতার এক নতুন অর্থ, হাসি, আনন্দ আর পরস্পরের প্রতি ভালোবাসা। কিন্তু ঈশার গল্পটা ঠিক এমন নয়। জীবনের অনেক কিছু হয়তো পেয়েছে সে, পরিবার, সবার ভালোবাসা, তবুও হৃদয়ের এক কোণে জমে আছে অপূর্ণতার হাওয়া। ভালোবাসার এক অধ্যায়ে যেন কোনো দিনই লেখা হলো না তার জীবনে। 2 দিন আগে আয়েশা বেগম এসেছিলেন শেখ ম্যানশনে রুবায়েতের বিয়ের ব্যাপারে কথা বলতে ভাইদের সঙ্গে। রুবায়েত নিজে এই বিষয়ে এখনো কিছু জানে না। আয়েশা চেয়েছিলেন আগে পরিবারের অভিমত জেনে নিতে। ঈশা সেদিন সেখানেই সশরীরে উপস্থিত ছিল, একটু দূরে। হঠাৎ করেই তার কানে আসে কিছু। আয়েশা বলেছেন রুবায়েত আর তিথির বিয়ের কথা। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ঈশার মনে যেন বজ্র আঘাত হয়। মুহূর্তে পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যদিও এর আগেও রুহানির মুখে এই প্রসঙ্গ শুনেছিল, কিন্তু তখন ভেবেছিল হয়তো রুবায়েত ভাই এই বিয়েতে রাজি নন। কিন্তু আয়েশার মুখে বিষয়টি এত নিশ্চিতভাবে শুনে ঈশার ভেতরে সমস্ত বিশ্বাস ভেঙে পড়ে। সে আর এক মুহূর্তও নিচে থাকতে পারে না। দৌড়ে উপরের ঘরে চলে আসে। চোখের পানি যেন আটকে রাখা যায় না, অবিরাম ঝরতে থাকে। বুকের ভেতরে কষ্টের স্রোত বয়ে যায়, কোনো বাত মানে না। জীবনে যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যাকে একদিন নিজের বলে ভাবতে চেয়েছিল, সে মানুষটি হয়তো এখন অন্য কারো হয়ে যাবে। এই ভাবনায় যেন ঈশার ভেতরে সমস্ত শক্তিকে নিঃশেষ করে দেয়। চুপি চুপি নিজের রুমে মুখ চেপে সে কান্না করে, শব্দহীন অথচ হৃদয় বিদারক। অনুভব করে জীবনের সব পাওয়া এক পাশে, আর ভালোবাসার এই অপূর্ণতা আরেক পাশে, যেটা হয়তো সব প্রাপ্তির চেয়েও বেশি দামি ছিল ঈশার কাছে। দেখতে দেখতে ঈশার সব পরীক্ষা প্রায় শেষ, আর মাত্র একটি বাকি রয়েছে। রুবায়েত পরীক্ষা কেন্দ্রে এলেও ঈশা যেন ইচ্ছা করেই তাকে এড়িয়ে চলছে। কথা তো দূরের কথা, চোখে চোখ রাখতেও পারে না সে। রুবায়েতটা টের পেয়েছে ঈশা তাকে উপেক্ষা করছে, কিন্তু সে কিছু বলেনি। হয়তো অপেক্ষা করছে, হয়তো বুঝতে চায় ঈশার এই পরিবর্তনের কারণ। সকালে ঈশা আজ একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছে এক্সাম দিতে যাওয়ার জন্য। চোখে মুখে এক ধরনের নীরব বিষাদ, যেন ভেতরে ভেতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। অহমিকা মেয়ের মুখ দেখে কিছুটা আন্দাজ করলেন। মেয়েটার চোখে যে আগুন জ্বলত,
আজ সেখানে নিভু নিভু ছায়া। তিনি জিজ্ঞেস করলেন, কি রে মা, মন খারাপ? ঈশা একগাল হাসি দেওয়ার চেষ্টা করলো, বলল, না মা, এক্সাম টেনশন একটু। কিন্তু অহমিকা জানেন এটা শুধু পরীক্ষার টেনশন নয়। মায়ের চোখ ফাঁকি দেওয়া এত সহজ নয়। মেয়ের আচরণে হঠাৎ এই পরিবর্তন, নিশ্চয়ই কোনো গভীর কারণ আছে। তিনি আর কিছু বললেন না, শুধু মেয়ের পিঠে হাত রেখে বলেন, সব ঠিক হয়ে যাবে রে মা। ঈশা কিছু বলে না, শুধু চোখ নামিয়ে নেয়। তারপর পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আয়াত মামার বাড়িতে রয়েছে 1 মাসেরও বেশি সময় ধরে। মামা মামি তাকে স্নেহ ভরে রেখেছেন, আর আয়াতও ভালোবাসে তাদের। তবুও এই ভালোবাসার ভিড়েও আয়াতের মনটা খালি খালি লাগে। ওই বাড়ির মানুষগুলোর কথা তার মনে পড়ে প্রতিটি নিঃশ্বাসে। বড় আম্মু, বড় আব্বু, ঈশা সবাই যেন একটা ছায়ার মতো ঘুরে বেড়ায় ওর মনের চারপাশে। তবে কিছুদিন যাবৎ ঈশার মাঝে অনেক পরিবর্তন লক্ষ্য করে। তার চোখে মুখে, কথাবার্তায়, এমনকি হেঁটে চলার ভঙ্গিতেও অদ্ভুত একটা পরিবর্তন এসেছে, যা আয়াতের চোখ এড়ায়নি। এ নিয়ে কয়েকদিন আগে আয়াতের সঙ্গে কথা হয়েছিল অহমিকা শেখের সঙ্গে। কথাবার্তায় অহমিকার উদ্বেগ ধরা পড়েছিল স্পষ্টভাবে। তিনিও বুঝছেন ঈশার এভাবে চলতে থাকলে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়তে পারে। তাই আয়াত আর দেরি করতে চায় না। সে সিদ্ধান্ত নিয়েছে সে ফিরে যাবে শেখ ম্যানশনে। শুধু ঈশার জন্যই নয়, নিজের পড়াশোনাতেও অনেক গ্যাপ পড়ে গেছে আয়াতের। সামনে ওরও পরীক্ষা। মামার বাড়িতে থেকে সেটা ঠিকভাবে ম্যানেজ করা সম্ভব নয়। আর সবচেয়ে বড় কথা, মায়ের মৃত্যু, সেটা এখন একটা রহস্য হয়ে আছে আয়াতের কাছে। সে জানে এই রহস্যের সূত্র লুকিয়ে আছে ওই বাড়িতেই। এই বাড়িতে তার মা বড় হয়েছেন। এই বাড়ির আনাচে কানাচে ছড়িয়ে আছে মায়ের শৈশব কৈশোর, আনন্দ, অভিমান, হাসি, কান্না, সবকিছু। তবে শেখ ম্যানশনে আছে তার মায়ের শেষ স্মৃতিটুকু। ওই বাড়িতেই মায়ের সাথে কাটানোর শত স্মৃতির চিহ্ন রয়ে গেছে। মায়ের কণ্ঠস্বর, মায়ের ছোঁয়া, মায়ের হাসি। আয়াত যেন অনুভব করে তার মা এখনো সে বাড়ির কোনো কোনায় তাকে খুঁজে বেড়াচ্ছে। এই ভেবে তার বুকটা হঠাৎ ভারী হয়ে আসে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। চোখ দুটো অজান্তেই ভিজে উঠে। বিছানা ছেড়ে আয়াত ধীরে ধীরে উঠে দাঁড়ায়। চলে আসে জানালার পাশে। বাইরে আর আকাশ আজ ভারী মেঘে ছেয়ে গেছে। ঘন কালো মেঘেরা যেন হুমড়ি খেয়ে পড়ছে আকাশ জুড়ে। বাতাসে এক ধরনের অস্থিরতা। আয়াত চুপচাপ তাকিয়ে থাকে সেই দিকেই, যেন চারপাশের কোনো কিছুর সাথেই তার আর যোগ নেই। তার মন এখন কেবল একটাই সিদ্ধান্তে দৃঢ়, নিজের জন্য, ঈশার জন্য, আর তার মায়ের সত্যিটুকু জানার জন্য। সে শেখ ম্যানশনে যাবে। ইয়াসমিন বেগম এসেছেন আয়াতকে ডাকতে। এক সময় যে মেয়েটি এলে পুরো বাড়ি প্রাণ চাঞ্চলে ভরে উঠত, সবার সঙ্গে হেসে গেলে সময় কাটাতো, আজ তার মুখে আর কোনো হাসি নেই। চেহারাই যেন এক বিষণ্ণ ছায়া। নিজের প্রতি অনীহা, উদাসীনতা, চোখ মুখ শুকিয়ে গেছে, মনটাও কেমন নিস্তেজ। ইয়াসমিন বেগম স্নেহ ভরা কণ্ঠে ডাক দিলেন, আয়াত, কি করছিস মা? আয়াত ধীরে মাথা তুলে তাকালো, মুখে মলিনতা। কিছু না মামি, তুমি কখন এলে? ইয়াসমিন বেগম কাছে এসে স্নেহ ভরে বললেন, এই তো মাত্রই এলাম। কিছু খাবি না? তোর মামা নিচে অপেক্ষা করছে। আয়াতের খেতে ইচ্ছে করছে না, কিন্তু মামিকে সে কিছুতেই বলতে পারছে না যে সে এখন খাবে না, কারণ মামা তো ওর জন্য অপেক্ষা করছেন। এই মামা মানুষটা যেন একদম বড় আব্বুর মতো, চোখে মুখে সে একই মমতা। আয়াত একটু দ্বিধায় পড়ে যায়। তারপর মামির দিকে তাকিয়ে হালকা গলায় বলে, তুমি যাও, আমি আসছি। ইয়াসমিন বেগম হাসি মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন। আয়াত ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে মুখে ঠান্ডা পানি ঝাপটা দেয়। কিছুটা প্রশান্তি পেয়ে সে টাওয়াল দিয়ে মুখ মুছে নেয়, নিজেকে সামলে নেয়। এরপর নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে এসে দেখে মামা নিজামুদ্দিন সাহেব চুপচাপ বসে আছেন আয়াতের আশায়। আয়াত আসতেই তিনি মাথা তুলে তাকান, চোখে মায়া মাখা এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, বস। আয়াত চুপচাপ চেয়ার টেনে বসলো। ইয়াসমিন বেগম একে একে খাবারগুলো পরিবেশন করলেন। নিজামুদ্দিন খেতে খেতে বললেন, তোর পড়াশোনার কি খবর আয়াত? পরীক্ষা কবে? অনুভব আমায় ফোন দিয়েছিল। অনুভব ফোন দিয়েছিল কথা শুনেই আয়াতের মুখশ্রী লজ্জায় লাল হয়ে যায়। ওই বদলোক আবার তার মামাকে ফোন দিয়েছিল? খাবার খাওয়ার মাঝে এহেন কথা শুনে আয়াতের খাবার যেন গলায় আটকে যায়। ইয়াসমিন দ্রুত পানি এনে আয়াতকে দেয়। আয়াত পানিটা খেয়ে শান্ত হয়ে বসলে ইয়াসমিন বলল, খাওয়ার সময় কে নাম করলো? মামির কথা শুনে আয়াত নিজেকে সামলে বলল, কি বলছিলে মামা? নিজামুদ্দিন ভাবুক ভঙ্গিতে বলল, তোর নাকি এক্সাম সামনে, তাছাড়া ভার্সিটিতে উপস্থিত থাকতে বলেছে। জি মামা, আমিও সেটাই ভাবছিলাম।
ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে কথা হয়েছে আমার এই বিষয়ে। নিজামুদ্দিন খেতে খেতে বললেন, কবে যাবি ভাবছিস? জি মামা, আজ বিকেলে যাব। এই কথা শুনে ইয়াসমিন বেগম আঁতকে উঠলেন। সে কি বলছিস আয়াত? আজ বিকেলে যাবি? আয়াত শান্ত গলায় বলল, জি মামা, তুমি প্লিজ মন খারাপ করবে না, আমি আবার আসবো তো। নিজামুদ্দিন তখন চোখের ইশারায় কিছু বললেন ইয়াসমিনকে, তারপর আর কোনো কথা বললেন না। খাওয়া শেষে আয়াত চুপচাপ রুমে চলে গেল। আয়াত চলে যাওয়ার পর ইয়াসমিন বেগম চাপা গলায় বললেন, মেয়েটা সত্যি যাবে? তুমি ওকে যেতে বলেছে? নিজামুদ্দিন দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, মা মরা ভাগ্নি আমার, মায়ের আদরটা যে কখনো ঠিক মতো পায়নি। অনুভবের মাঝে বিয়ে হয়েছিল, কিন্তু ওকে এক সময় দূরে ঠেলে দিল। মেয়েটা ভালোবাসা পেল কোথায়? এখন সম্পর্কটা আবার একটু একটু করে গড়াচ্ছে। আমি চাই না নতুন করে কিছু ভেঙে যাক। ইয়াসমিন কিছুক্ষণ চুপ করে থাকলেন। নিজামুদ্দিনের কথা শুনে তিনিও আর কিছু বললেন না। ভিতরে ভিতরে তিনিও বুঝছিলেন আয়াতের প্রিয়জনের ভালোবাসার প্রয়োজন সবচেয়ে বেশি। আয়াত নিজের রুমে এসে দম নিল একটা। এতক্ষণ যেন মনে হচ্ছিল নিঃশ্বাস আটকে যাচ্ছিল। ওই লোক মামাকে আর কি কি যে বলেছে আল্লাহ ভালো জানে। আয়াত ফোন বের করে অনুভবের নাম্বারে কল লাগায়। অনুভব তখন অফিসের একটা মিটিং এ ছিল। আয়াতের কল পেয়ে সবার দিকে একটা সরি জানিয়ে চুপচাপ বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চুপচাপ করিডোরে এসে ফোনটা রিসিভ করে বলল, আয়াত, সব ঠিকঠাক তো? এই সময় কল দিলি যে? আয়াত বুক ভরা সাহস নিয়ে এক নিঃশ্বাসে বলে উঠল, আপনি আমার মামাকে ফোন দিয়েছিলেন অনুভব ভাই, আর কি কি বলেছেন? অনুভবের চোখে মুখে এক চিলতে হাসি নিয়ে জবাব দিল, তোর মামা বলেনি আমি কি কি বলেছি? বলেছে আপনি নাকি এক্সামের কথা বলেছেন। সেটাই তো বলেছি। তোর মামা আর কি বলেছে তোকে? আর কিছু বলেনি। অনুভব ফোনটা কান থেকে সরিয়ে হালকা হেসে ফেলল। তারপর ফোন কানে দিয়ে একটু খুনসুটি মিশিয়ে বলল, তোর বাবাকে ফোন দিয়েছি বলে এত রাগ তোর? আয়াত একটু আমতা আমতা করে বলল, না মানে আসলে। না মানে আসলে কি? প্রশ্নটা শুনিয়ে আয়াত চুপ মেরে গেল। কোনো কথা না বলে হঠাৎ করেই কলটা কেটে দিল। তারপর নিঃশব্দে ফোনটা বুকের কাছে চেপে ধরল। চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সময় তখন 12:55। রুবায়েত এক্সাম হলের সামনে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়ে। গ্রীষ্মের রোদে তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু তার মন তখন অন্য কোনো উত্তাপের ছোঁয়ায় অস্থির। আজ সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আজই সে ঈশার সঙ্গে কথা বলবে। আর না, আর সহ্য হচ্ছে না এই প্রতিদিনের উপেক্ষা। ঈশার ইগনোর, তার চাহনি এড়িয়ে যাওয়া, যেন রুবায়েত বলে কয়ে অপরাধ করেছে, এসব আর সহ্য হয় না তার। কতদিন ধরে ভাবছে ঈশার সাথে এই বিষয়ে কথা বলবে, কিন্তু এক্সামের জন্য রুবায়েত পিছু হটেছে। কিন্তু আজ সে পিছিয়ে যাবে না, কারণ আজই শেষ সুযোগ। পরীক্ষার পর আর ঈশার সাথে কথা হবে না। বাসায় গিয়ে এসব বলা যায় না, ফোনেও নয়। এই কথা মুখোমুখি না বললে চলবে না। কিন্তু শুধু ঈশার ভাবনাই নয়, রুবায়েতের মাথায় ঘুরছে আরো কিছু। কয়েকদিন ধরে সে বাড়িতে এক অদৃশ্য চাপের মধ্যে আছে। তার মা বারবার বিয়ের কথা তুলছে, এবার আর ছাড়ছে না। এই কথাটাই যেন প্রতিদিন মাত্রা অতিরিক্ত হয়ে উঠেছে। রুবায়েত তার মায়ের কাছে সময় চায়, কিন্তু সময় যেন তার পক্ষে নেই। মার চোখে একরাশ প্রত্যাশা, অন্যদিকে ঈশার এড়িয়ে যাওয়া। এই দুইয়ের মাঝে সে যেন এক তীক্ষ্ণ ধারালো সূচের উপর হাঁটছে। এক্সামের শেষ খণ্ডে ভিজে উঠল। চারদিকে কোলাহল পূর্ণ। অনেক মানুষের ভিড়ে একে একে সব শিক্ষার্থী বের হয়ে আসছে। তাদের মাঝে ঈশা আর রুহানি আসছে। ভিড় টেলে সামনে এগিয়ে আসলেই ঈশা রুবায়েতকে দেখতে পায়। ঈশা চোখ মুখ শক্ত করে সামনে এগিয়ে গেলে রুবায়েত বলল, দাঁড়া ঈশা। ঈশা একটু দাঁড়িয়ে পিছন ফিরে তাকায় একবার। রুবায়েত রুহানিকে বলল বাসায় চলে যেতে, তার একটু কাজ আছে। রুহানিও আর দ্বিরুক্তি করল না, আচ্ছা বলে সে বাসার জন্য বেরিয়ে পড়ে। রুহানি যেতেই রুবায়েত ঈশার কাছে আসে, তারপর বলল। ঈশা রুবায়েতের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে বলল, সমস্যা কি তোর ঈশা? আমায় এগিয়ে চলিস কেন? আপনাকে আমি এড়িয়ে যাব কেন? তাছাড়া আমার সাথে কথা বললে সময় নষ্ট করার চেয়ে আপনার হবু বউকে সময় দিন। হবু বউ কথাটা শুনে রুবায়েতের চোয়াল শক্ত হয়ে যায়। গাড়ির উপরে তার শক্তপোক্ত হাত দিয়ে একটা ঘুষি মারে। চোখে মুখে যেন আগুনের লাভা ঝরছে। রুবায়েত ঈশার দিকে আগুন চোখে তাকায়, তারপর ক্ষিপ্ত স্বরে বলে, সাহস বেড়েছে তাই না তোর? তোর সাহসকে আমি গুল্লি মারি। আমার সোজা কথা বুঝিস না তুই? আমি তোর সাথে কথা বলতে চাইছি আর তুই আমায় এড়িয়ে যাস, এত সাহস? ঈশা এই প্রথম রুবায়েতকে এতটা রাখতে দেখল।
ভয়ে যেন ঈশার গলাটা শুকিয়ে যায়, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমাকে এভাবে বলার কোনো অধিকার নেই আপনার, রুয়ায়েত ভাই। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে এভাবে গুন্ডামি করার মানে কি? এতে যেন রুবায়েত আরো খেপে যায়, ঈশার গালে সর্বশক্তি দিয়ে থাপ্পড় দেয়, তারপর বলে, অধিকার দেখাস আমায় ঈশা, অধিকার? এই রুবায়েতের কোনো অধিকার লাগে না, বুঝেছিস তুই? রুবায়েতের হাতের থাপ্পড় খেয়ে ঈশা যেন দিন দুনিয়া ঘুরতে থাকে। গালে হাত দিয়ে রুবায়েতের দিকে তাকায়, চোখে তার পানি গাল বেয়ে পড়ছে। কান্নারত কণ্ঠে বলল, আপনার এই অধিকার তিথি আপুকে দেখান। তাছাড়া ফুপি তো তিথি আপুর সাথে আপনার বিয়ে ঠিক করেছে, জানতেন না আপনি? পথ ছাড়ুন, এখন যেতে দিন। এই বলে ঈশা মাঝ রাস্তার দিকে যায়। ঈশার কথায় রুবায়েত হতভম্ব হয়ে যায়। তার বিয়ে তিথির সাথে তারই মা ঠিক করেছে, কই কেউ তো তাকে বলেনি। রুবায়েত পিছন থেকে ঈশাকে ডাকতে থাকে। ঈশার চোখে পানি রুবায়েত দেখেছে। রুবায়েতের ডাক শুনে ঈশা পিছন ফিরে তাকায়, তারপর সে আবার সামনে চোখ ফেরায়। হঠাৎ করে ঝড়ের গতিতে এগিয়ে আসতে দেখা যায় একটা মালবাহী ট্রাক, কিন্তু ঈশার চোখে সেদিকে খেয়াল নেই। রুবায়েত দৌড়ে যায় ঈশার দিকে। সে চিৎকার করে ঈশাকে সরতে বলে, কিন্তু ঈশা যেন কিছুই শুনতে পায় না। এক মুহূর্তেই ট্রাকটি এসে পড়ে ঈশার সামনে। এক প্রচন্ড ধাক্কায় ছিটকে পড়ে যায় ঈশার ছোট্ট দেহ। পিচঢালা রাস্তায় লাল রক্তের স্রোত বয়ে যায়। নিভু নিভু চোখে ঈশা চারদিকে তাকায়। সবকিছু যেন ঝাপসা হয়ে এসেছে তার কাছে। ধীরে ধীরে সে বুঝে ফেলে তার আঁখি পল্লব।